শুভ সকাল সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আমরা যখন স্বাস্থ্যের কথা বলি তখন বেশিরভাগ সময় আমরা শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যের কথা ভাবি, অথচ যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের এই শরীর বহন করে চলছে যেই মনটাকে, সেই মনের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমাদের অতটা গভীর ভাবনা কখনো আসে না। খুব দুঃখজনক একটি বিষয় যে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে যতটা উদ্বিগ্ন থাকি, আমাদের মানসিক সুস্থতা বা মানসিক স্বাস্থ্য নিয়ে ঠিক ততটাই অবহেলা থাকে। এই অবহেলার ফলে আমাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। বিশেষ করে আমাদের এই যে তরুণ প্রজন্ম একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তারা যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে সেগুলো কিন্তু আমরা একেবারেই মোকাবেলা করছি না সঠিকভাবে। আমরা এই বিষয়টি আজকে কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় তারুণ্যের ভাবনায় মানসিক স্বাস্থ্য, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা এই প্রজন্মের, এই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের স্টুডিওতে আজ তারুণ্যের ভাবনায় মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন মিস মারিয়া মুমু। মুমু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল 24 আমাকে এখানে একটা অংশ করার জন্য আর সুন্দর একটা প্রোগ্রামের সাথে থাকার সুযোগ দেওয়ার জন্য। সো ইয়া, লেটস স্টার্ট। আমি ছোট্ট করে পরিচয় দিয়ে নিই আপনার। আপনি প্রতিষ্ঠাতা ও সভাপতি মশাল মেন্টাল হেলথ ফাউন্ডেশন, এবং আপনি ডায়ানা অ্যাওয়ার্ড 2021 বিজয়ী। আপনাকে অভিনন্দন আমাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে বিভিন্ন বিষয়ে কথা বলবো, আপনার যে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন সেটি নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে একটু জিজ্ঞেস করে নিতে চাই যে আপনার ভাবনায় মানসিক স্বাস্থ্য বলতে আসলে কি বোঝানো হয়? আমরা তো মানসিক স্বাস্থ্য বলতে যখন আমরা চিন্তা করি, আমরা মনে করি যে আমরা জেনারেল পাবলিক, আমরা যখন কথা বলি, সাধারণ জনতা, আমরা মনে করি যে মানসিক স্বাস্থ্য বলতে বুঝায় হচ্ছে কোনো ডিসঅর্ডারকে নিয়ে কথা বলা বা কোনো প্রবলেম হয়ে গিয়েছে তখন সেটা মানসিক স্বাস্থ্য। আমরা কিছুদিন আগে একটা ছোটোখাটো একটা আপামর জনতার পার্সপেক্টিভ নেওয়ার জন্য রাস্তায় নেমে পড়লাম। সো দেখলাম যে ওখানে যখন আমরা মানসিক স্বাস্থ্য বলতে জিজ্ঞেস করলাম আমাদের এই যে চা বিক্রেতা, ফুচকাওয়ালা, এদেরকে যখন জিজ্ঞেস করলাম তখন দেখা গেল যে তাদের কাছ থেকে আসলো যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, 3 বেলা খেয়ে ভালো থাকা। আবার যখন স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করলাম মানসিক স্বাস্থ্য বললে কোন প্রথম শব্দটা মাথায় আসে, তারা বলল যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইডাল থটস। তো এই যে একটা ভ্যারিয়েশন, এটা আমাদের দেশে আছে, সাধারণ জনতার মধ্যে, আমাদের মধ্যে আছে। কিন্তু আমার দিক থেকে একটা এন্টারপ্রেনার বা একটা উদ্যোক্তা বা এই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার থেকে যদি আমি বলি, মানসিক স্বাস্থ্য বলতে আসলে সব কিছুকেই বলে, সব কিছুই মানসিক স্বাস্থ্যের একটা কম্পোনেন্ট। এই যে আমি আজকে এখন বসে কথা বলতে পারছি, এটা আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকার কারণেই পারছি। আমি ঠিকমতো এই প্রশ্নের উত্তর দিতে পারছি, মানসিক স্বাস্থ্য ভালো থাকার কারণেই দিতে পারছি। আমাদের পরিবার শুরু হওয়া থেকে, পড়ালেখা শুরু হওয়া থেকে, আমাদের প্রত্যেকটা গ্রোথ, প্রত্যেকটা যে আমাদের ডেভেলপমেন্টাল যে আমাদের পিরিয়ড, প্রত্যেকটার মধ্যেই মানসিক স্বাস্থ্য এত বড় একটা জায়গা জুড়ে আছে, যেটা যে আমরা দেখি না বা আমরা এটাকে ইগনোর করে যাচ্ছি। সো এই জিনিসটা খুবই আশ্চর্যের একটা বিষয় যে আমরা কিভাবে আগাচ্ছি সামনে এটাকে না দেখে। সো মানসিক স্বাস্থ্য সবসময় বিদ্যমান, সবসময় আছে। এটার একটা স্কেলের মতো, আইদার উপরে যায়, নয়তো নিচে নামে, নয়তো সোজা থাকছে। সো মানসিক স্বাস্থ্য সবসময় বিদ্যমান। সো আমার কাছে সব কিছুই মানসিক স্বাস্থ্যের অংশ, সব কিছুই মানসিক স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেটাকে আমরা যদি আনদেখা করে সামনে এগিয়ে যাই তাহলে আমাদের বোকামি এর অনেক বড় একটা ইয়া হয়ে যাবে আর কি। জি, এখানে তাহলে মানসিক স্বাস্থ্য বলতে আমরা মন যেটা, সেটা তো শরীরকে বাইরে রেখে যেমন মনের অবস্থান নেই, আবার আমাদের মন ভালো থাকা মানে যেমন শরীর ভালো থাকা, আবার শরীর ভালো থাকার একটা অংশও কিন্তু বলতে পারি যে মানসিক সুস্থতার একটা বিরাট ভূমিকা আছে ওখানে। তো সেই জায়গাটায় আপনি তো দীর্ঘদিন ধরে এই জায়গায় কাজ করছেন এবং আপনার ব্যক্তিগত বেশ কিছু অভিজ্ঞতা আছে। আজকে যেটা বললেন যে মানুষের সাথে যখন কথা বলছেন তখন নতুন নতুন ভাবনাও উঠে আসছে যে মানসিক স্বাস্থ্য বিষয়টা কতটা অজানা আমাদের এখানে। তো বাংলাদেশের সামগ্রিক চিত্রটা আসলে কেমন, আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিভাবে দেখেছেন এই বিষয়ে সচেতনতার ক্ষেত্রে?
সচেতনতার ক্ষেত্রে আমি বলবো যে যখন আমার টার্নিং পয়েন্টটা হয় আর কি, যখন আমি মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখনও যাচ্ছি 2017-এর দিক থেকে। সো ওই জায়গা থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আমরা 1 বছর আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে একদমই কথা বলতাম না, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আজকে আমরা এইরকম একটা শোতে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, সো ইট শোজ যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে এসেছে, আমরা আরও বুঝতে শিখছি এটা নিয়ে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এখনও এটা গুড এনাফ না। যখন আমরা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির কথা বলি, হ্যাঁ, আমরা যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি বলি, আমরা যদি ই কমার্স সেক্টর বলি, আমরা যারা বিজনেস সেক্টরে যারা আছেন, ব্যাংকিং যদি বলি, হোয়াটসোএভার দ্যাট ইজ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে এখনও পর্যন্ত তারা এখনও বুঝতে শিখেনি যে মানসিক স্বাস্থ্যটা আসলে কি। সে প্রথম জিনিসটা আসতে পারে যে ওটা তো পাগল হয়ে যাওয়ার একটা বিষয়, বা এটা হচ্ছে একটা অ্যাবনর্মালিটির বিষয়। নট নেসেসারিলি। আপনার প্রোডাক্টিভিটি মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ছে, আপনার দিনের সকালবেলা ঘুম থেকে ওঠাটা, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ছে, মোটিভেশনটা মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ছে, ঠিকমতো খাওয়া দাওয়া, হজম শক্তি, মানসিক স্বাস্থ্য সব কিছুই ওটার মধ্যে পড়ছে। কিন্তু এই যে আমরা যে বুঝি না, এখনও জানি না, এটা আসলে আমাদের মানে দোষও না অনেস্টলি, বিকজ আমরা মিসইনফর্মড। এটা নিয়ে ঠিক প্রাতিষ্ঠানিকভাবে অতটা আলোচনাও কিন্তু হয় না। এক্স্যাক্টলি। আপনি একটি ভালো প্রসঙ্গ এনেছেন, এই যে পাগলের বিষয়টি, যেটি যে মানসিক স্বাস্থ্য নিয়ে বা আমার মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য আমি যে কারো কাছে যেতে পারি, একজন বিশেষজ্ঞের কাছে যেতে পারি, এই বিষয়টি কিন্তু আমরা যেটাকে বলি একটি স্টিগমার অংশ আমাদের এখানে, যে আমি যদি কারো কাছে যাই তাহলে আমি পাগল হয়ে গিয়েছি কিনা বা পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি কিনা। এই নেতিবাচক ভাবনাটা কতটা ক্ষতি করছে আমাদের বলে আপনি মনে করেন? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব। আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে সেক্টরসগুলো আছে, ইউজুয়ালি যখন আমরা মশাল কোলাবোরেশন করব এই উদ্যোগে বা এই উদ্দেশ্যে আমরা যখন বসি বিভিন্ন সেক্টর বড় বড় ইন্ডাস্ট্রির সাথে, তখন দেখা যায় যে এই যে মিটিংগুলোতেই তারা জানে না যে মানসিক স্বাস্থ্যটা কি, বা আমরা কি নিয়ে কাজ করছি, বা কোথায় এই সমস্যাটা। সো এইটার কারণে যেটা হচ্ছে, আমাদের এন্টারপ্রেনার সেক্টরকেও নিয়ে যদি বলি, বার্ন আউট হচ্ছে যে আমাদের অতিরিক্ত লেভেলের। আমরা যখন অনেক কাজ করতে 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 আমাদের বার্ন আউট হয়, বা আমরা আর কাজ করতে মন চাচ্ছে না, বা অনেকের এরকম হয় যে কাজ করতে করতে আর কাজের প্রতি সেই আগ্রহটাই নেই, তারা উদ্দীপনা এটা কিন্তু কিছুই নেই, তারা সকালবেলা উঠে যে অফিসে যাবে সেটাই একটা স্ট্রাগল হয়ে যাচ্ছে। ইভেন আমরা যদি গার্মেন্ট সেক্টর নিয়ে কথা বলি আর কি, মানে ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার, আমাদের রোটেশনের মধ্যে কাজ করা হচ্ছে ওনাদের। সো এই সব কিছুর মধ্যে যেটা হচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি লেভেল কমে যাচ্ছে এই প্রত্যেকটা সেক্টরের। কর্পোরেট সেক্টর যদি বলি, আমাদের মোটিভেশন কমে যাচ্ছে, আমাদের তারপরে যে এই যে ইনোভেটিভ আইডিয়া জেনারেশন, সেই জিনিসটাও তো কমে যাচ্ছে। আর সবাই শুধু কাজ করার জন্যই কাজ করে যাচ্ছি আমরা। সো এই যে ভিতর থেকে একটা জীবন্ত আমাদের একটা যে আমি আমার সব উদ্যোগ দিয়ে আমি কাজটা করছি, সেই জিনিসটা কমে যাচ্ছে। সো এখানে আসলে কর্পোরেট সেক্টর ইজ ম্যাসিভলি এফেক্টেড বাই দিস। সো ওইটাও যদি বলি, আর ক্রিয়েটিভ সেক্টর তো আছেই। সো ক্রিয়েটিভ সেক্টরের আসলে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো একটু ডিফারেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরই, প্রত্যেকটা সেক্টর, আমরা যদি পলিটিক্যাল সেক্টরসও বলি, ম্যাসিভলি এফেক্টেড, বিকজ আমরা মেন্টাল হেলথ নিয়ে এখনো জানি না, বিকজ আমরা এখনো আমাদের মানসিক স্বাস্থ্য কিভাবে ঠিক রাখতে হয় সেটা নিয়ে গুরুত্ব দেই না। সো আচ্ছা, আমরা এই জায়গাটায় আপনি কথা প্রসঙ্গে মশাল ফাউন্ডেশনের প্রসঙ্গ এনেছেন, এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে আপনি প্রতিষ্ঠাতা ও সভাপতি মশাল মেন্টাল হেলথ। এটি কিভাবে তৈরি হলো এবং এর প্রেক্ষাপট কি তৈরি করার? আসলে জীবনে কিছু টার্নিং পয়েন্টস ছিল। একটা টার্নিং পয়েন্টস যেটা ছিল যে 2017-এর দিকে আমি যখন আমার ফিজিক্যাল হেলথটা অনেক অনেক ডিটোরিয়েট করে। সো এই ডিটোরিয়েশনটা যেটা হয় যে আমার স্টামাক পেইন, কনস্ট্যান্ট স্টামাক পেইন, অ্যান্ড এই পেইনটা কোনো ডক্টরের ওষুধ, কোনো চিকিৎসাতে কমছিল না।
সো এটা বেড়েই চললো। সো যেটা হলো যে আমি এই পেইনের কারণে স্কুল কলেজে কোপ আপ করা আমার বন্ধ হয়ে গেল। সবাই মনে করলো যে আমি মনে হয় লুজার, আমি কিছু করতে পারবো না, টিচাররা সবাই আর কি, যে তুমি কেন পারছো না, বা তুমি তো এখানে ডিজার্ভ করো না এখানে থাকা, বিলং করো না এখানে। সো ওইখান থেকে যেটা হলো যে I failed in my exams. When I failed, তখন is when I hit the rock bottom, যে মেবি আমি আর বের হয়ে আসতে পারবো না এখান থেকে, মেবি আর সম্ভব না এখান থেকে বের হয়ে আসা, মেবি এইটাই আমার শেষ আর কি। তো তারপরে যেটা হলো যে আমার খাওয়া দাওয়া, আমার রুম থেকে বের হওয়া, আমার কারোর সাথে কথা বলা, কমপ্লিটলি আইসোলেশনে চলে গেলাম আমি। ওই জায়গা থেকে তারপর আমার ঘুম সব কিছু বন্ধ, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। তারপরে হচ্ছে আমি আসলে হ্যালুসিনেট করা শুরু করি। ওই জিনিসটা হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট, যে আমার যখন হ্যালুসিনেশনটা হওয়া শুরু হয়, বিকজ আমি ঘুমাচ্ছিলাম না। অ্যান্ড জুলাইয়ের দিকে আমার প্রথম প্যানিক অ্যাটাকটা হয়। সো প্যানিক অ্যাটাক, আমি মানে 3টা সিনারিও দেখতাম, তার মধ্যে একটা সিনারিও যে আমাকে কেউ মারতে আসছে, যে আমাকে মেরে ফেলবে। সো আমি দৌড়াচ্ছি রুমের মধ্যে, একা অন্ধকার রুমের মধ্যে দৌড়াচ্ছি। তো আমার মনে হলো যে ওই গ্রুপটা আমাকে ধরে ফেলে তারা আমাকে মারছে। সো মারছে, তো আমি মাটিতে পড়ে গেলাম, তারপরে তারা আমাকে মারছে, আমি কাঁপছি, আর আমার গলা থেকে মনে হলো সব কিছু বন্ধ হয়ে আসছে, যে হার্ট অ্যাটাক হলে যেরকম মনে হয় যে সব কিছু নিঃশ্বাস নিতে পারছি না, সব কিছু বন্ধ হয়ে আসছে। সো এই সিচুয়েশনটার পরে আই থিঙ্ক আই ফেইন্টেড, অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার একটা বড় ভাইয়া ছিল, তার সাথে আমি কল দিয়ে তাকে কান্নাকাটি, আমি চিৎকার দিয়ে বললাম যে আমার হেল্প দরকার, আমার মনে হয় আমি আমার নিজেকেই কিছু একটা করে ফেলবো। সো ওই জায়গাটা থেকে তারপরে সে তো ভয় পেয়ে, আই ওয়াজ লাকি অ্যাকচুয়ালি, বিকজ সেই সময় একটা স্টুডেন্ট, সে ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি থেকে পড়ে বাংলাদেশে ভিজিট করছিল, তার সাথে আমার বসার সুযোগ হয়। তো সে তখন আমার সিমটমস, আমার লাইফ স্টোরি শুনে সে বুঝতে পারে যে মেবি আমার ডিপ্রেশন আছে, মেবি আমার অ্যাংজাইটি আছে। তারপরে তার প্রফেসরের সাথে বসার পরে আই ওয়াজ ডায়াগনোজড উইথ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। এই সময়টাতে আমি যখন আমার জীবনে ঘুরে পিছনে তাকাই, তখন আমি দেখি যে আমার জীবনে সবসময় একটা অস্থায়িত্ব ছিল। বাবা মার সেপারেট হয়ে যাওয়া 3 বছর বয়সে, তারপরে এই যে আমার একটা আনস্টেবিলিটি ইন লাইফ, ওইখান থেকেই মেবি এফেক্টটা শুরু হয়। আর এই যে আমাদের ডিভোর্স বলেন ইয়া বলেন, এটা যখন ভাঙা গড়ার মধ্যে দিয়ে একটা সন্তান যায়, তার কতটুকু এফেক্ট হয় সেটা আমি বুঝতে শিখলাম। আরেকটা জিনিস যেটা আমি বুঝতে শিখলাম, যে আমাদের সোসাইটিতে এই যে ডিপ্রেশন অ্যাংজাইটি, যেটাতে আমি আমার নিজেকে মেরে ফেলতেও রেডি হয়ে গিয়েছিলাম, সেই জিনিসটা নিয়ে আমরা জানি না কেন। এটা একটা বিশাল বড় প্রশ্ন আমার সামনে এসে দাঁড়ায়, যে আমরা কেন এটা নিয়ে কথা বলছি না, আমার টিচাররা বা আমার ফ্রেন্ডরা জানতো না কেন। সেটা একটা বড় টার্নিং পয়েন্ট। আমি যখন তারপরে এসএসসি দিয়ে কলেজে উঠলাম, তখন একটা জুনিয়র আমার একদম সেম টাইমটাতেই, আগের বছরে আমি যেই টাইমটাতে ছিলাম সেই টাইমটাতেই সে সুইসাইড করলো ফেল করার পরে এক্সামে। সো এই জিনিসটা আমার মনে হলো যে সে মেবি আমাকে কিছু বলতে চাচ্ছে, সে মেবি চেষ্টা করেছে, মেবি আমি লাকি ছিলাম যে আমি কাউকে পেয়েছি কথা বলার জন্য, সেই হেল্পটা পেয়েছি, মেবি সে লাকি ছিল না, সে মেবি হেল্পটা পায়নি। সো ওই জিনিসটা কিছুদিন পরে আমার বেস্ট ফ্রেন্ড সুইসাইড কমিট করলো। সো এই প্রত্যেকটা জিনিস একটা টার্নিং পয়েন্টের মতো কাজ করে, একটা ট্রিগার ওয়ার্নিংয়ের মতো কাজ করে। এরপরে আমি রাজুক কলেজে ছিলাম, রাজুক কলেজ ছেড়ে আমি যখন সাইকোলজি নিয়ে আরও পড়ালেখা করা শুরু করলাম, আরও জানতে শুরু করলাম, মেন্টাল হেলথ নিয়ে আরও জানতে শুরু করলাম, তারপরে 2019-এ আই গট দিস চান্স যে আমি মিস ইউনিভার্সের প্ল্যাটফর্মে গিয়ে মেন্টাল হেলথ নিয়ে কথা বলার একটা সুযোগ আমার হয়েছে। আমি বুঝতে পারিনি যে আমি টপ 4 হব, বাট আমি চিন্তা করেছি যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাকে সেই সুযোগটা করে দিবে, যে এতগুলো মানুষের কাছে এই কথাটা পৌঁছে দেওয়ার যে মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। সো ওইখান থেকে, আর অ্যাজ সুন এজ মিস ইউনিভার্স এন্ডেড, আমার মশালের জার্নিটা হচ্ছে শুরু হয়। আর 2020-তে ফেব্রুয়ারি 7 তারিখে আমরা 300 জন স্টুডেন্ট প্যারেন্টস দেরকে নিয়ে সুইসাইডাল আইডিয়েশন আর প্যারেন্টিং স্টাইল নিয়ে কথা বলে আমরা হচ্ছে আমাদের যাত্রা শুরু করি। জি জি, অনেক ধন্যবাদ। আমি কিন্তু বলে যে মানে খুবই
মানে ভাষা হারিয়ে ফেলার যে বিষয়টি সেটিই ঘটেছে। আপনার ব্যক্তিগত যে ঘটনাটি আপনি শেয়ার করলেন, আমরা জানি যে এরকম ঘটনা আরও অনেক কিশোর কিশোরীদের জীবনে ঘটেছে। আপনি তখন মাত্র ইন্টারমিডিয়েট পড়াশোনা করছেন এরকম একটি বিষয়, বা কলেজে পড়ছেন। সেই সময়টি কিন্তু খুবই ভালনারেবল একটি সময়, এবং ওরকম সময়ের এই যে একটি বড় রকমের সংকট জীবনের, সেটা আপনি উতরাতে পেরেছেন, এবং শুধু নিজেই সেখানে থেমে থাকেননি, এবং বাংলাদেশের আরও লাখো কোটি তরুণ তরুণীদের কথা ভেবেছেন এবং এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন। সেজন্য কিন্তু আমরা একদম জাতির পক্ষ থেকে আমি আজকে এখানে বসে আপনাকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে এই কাজটি আপনি করেছেন, এবং নিশ্চয়ই এই সংগঠনটির মাধ্যমে আমাদের অনেক শিশু কিশোর নতুন করে বাঁচার একটি আশার স্থল খুঁজে পাবে। আমরা জানি যে আপনি ইতিমধ্যেই এই সংগঠনটির মাধ্যমে একটি পুরস্কারও পেয়েছেন, ডায়ানা অ্যাওয়ার্ড। সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা বিরতির পরে চলে আসছি আবার আপনার সাথে আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আমরা কথা বলছি তারুণ্যের ভাবনায় মানসিক স্বাস্থ্য নিয়ে। আমরা ফিরছি ছোট্ট একটি বিরতির পরে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি তারুণ্যের ভাবনায় মানসিক স্বাস্থ্য এই বিষয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন মারিয়া মোমো। আমরা বিরতির আগে মশাল ফাউন্ডেশনের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। আপনি 2019 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে যেটি বললেন, এবং তারপর তো প্রায় 2 বছর হলো ধরে নিচ্ছি আপনারা কাজ করছেন, এবং আপনারা বেশিরভাগ সময় এই প্রজন্মের তরুণ তরুণী কিশোর কিশোরী ওদের সাথে কাজ করেন। এবং আমি ব্যক্তিগতভাবে যেটি বুঝি যে প্রত্যেক প্রজন্মের কিন্তু ওই প্রজন্মের জন্য সুনির্দিষ্ট কিছু নতুন চ্যালেঞ্জ থাকে, অভিনব বিষয় থাকে, যেটি হয়তো অন্য প্রজন্মের চেয়ে আলাদা। আপনাদের কাজ করতে গিয়ে কি মনে হয়েছে এখনকার প্রজন্ম মানসিক স্বাস্থ্যের জায়গাটায় কি কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে? আসলে যখন আমরা বলি যে মানসিক স্বাস্থ্যের একটা বড় খুব হেভি একটা প্রশ্ন, যে এই প্রজন্মের মানসিক স্বাস্থ্যের মেইন কোরগুলা কি কি হতে পারে। তো এই সার্ভেটা এই আটাই কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা সেই জিনিসটা এখনো পাইনি, যে এই কোর জিনিসটা, যে কোন বয়স থেকে কোন বয়স আমরা নতুন প্রজন্ম ধরছি, আর এই নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্যটা ডেটাটা কি, যে মেইন মেনিয়াগুলো কি হতে পারে। সো মশালে যখন আমাদের পুরো ফোকাসটাই টার্গেটটাই হচ্ছে ইউথদেরকে নিয়ে কাজ করা। সো আমরা যখন দেখি যে ইউথ আসছে, আমরা আমাদের সার্ভে থেকে বা আমাদের ফিডব্যাক ফর্ম থেকে যখন আমরা দেখি, তখন আমরা দেখি যে এখানে ডিপ্রেশন খুবই মানে আপার স্কেল, অ্যান্ড মানে প্রত্যেকবারই এটা উঠে আসছে যে ডিপ্রেশন আর অ্যাংজাইটি প্রতিবারই উপরে উঠে আসছে। তারপর আমরা যখন দেখি যে বাইপোলার ডিসঅর্ডারটা, যে বাইপোলার যদি আমি বলি যে 2টা পোলের ডিসঅর্ডার হচ্ছে তাদের মধ্যে আছে, আইদার খুবই 1-2 সপ্তাহ তারা উঠতেই পারছে না বিছনা থেকে, আর 1-2 সপ্তাহ তারা এতটাই কাজ করছে যে আনবিলিভেবল। সো এটা আছে। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যদি বলি, ওটাও দেখা যায় কম অংশে। ওসিডি আছে, ওসিডির মাত্রাতিরিক্ত আমরা এই কিছু মাস ধরে দেখছি যে আমাদের কাছে অনেক বেশি আসছে। সো এটা, আর রিলেশনশিপ প্রবলেম, মশালা তো ইন্ডিভিজুয়াল থেরাপি, কাপল থেরাপি, ফ্যামিলি থেরাপি সব কিছুই প্রোভাইড করা হয়। সো আমরা দেখি যে এই যে কাপলদের মধ্যে যে প্রবলেমটা, এটা মানে খুবই দেখার একটা বিষয়। সো হ্যাঁ, এটা ডেফিনেটলি আছে, বাট এই যে স্ট্যান্ডার্ডাইজ করে বের করা, যে আমাদের নতুন প্রজন্মের একটা সার্ভে বলি বা আমরা যদি একটা রিসার্চ বলি, ওই জিনিসটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেশে সেই রিসোর্সেস বা সেই ফান্ডিংটা সেইভাবে কিন্তু দেখানো হচ্ছে না। So that's something definitely we can work on, something to improve. এটি একটি বড় ঘাটতি আসলে, যে গবেষণায় যদি আমরা বুঝতে পারতাম যে আমাদের ধরা যাক স্কুল কলেজের ছেলেমেয়েরা এই প্রবলেমটা ফেস করছে, তারপর আর্লি ক্যারিয়ার যারা শুরুর দিকে যারা চাকরি করছে বা পেশায় ঢুকে গেছে, এবং যারা তরুণ যুগল যারা কাপল যারা, তাদের ভেতরে কোন ধরনের সমস্যা, এটি কিন্তু আলাদা আলাদা করে বের করার এটি একটি বড় গবেষণার বিষয় আসলে। তো বাংলাদেশে আপনারা একটি ফাউন্ডেশন হিসেবে আছেন, নতুন ফাউন্ডেশন, আমাদের এখানে আরও বেশ কিছু অর্গানাইজেশন কাজ করছে বিভিন্ন সেক্টরে এবং বেশ কয়েক বছর ধরে। অন্য সংগঠনগুলোর সাথে আপনাদের ইন্টারাকশনস বা সম্পর্ক থেকে কি বুঝতে পারছেন? তারা কি একই রকমের পর্যবেক্ষণ দেখছে, নাকি
তাদের পর্যবেক্ষণে ভিন্ন কিছু আছে? আসলে এখানে গবেষণার বিষয় অনেক কয়টা চলে আসে, যে নতুন মেন্টাল হেলথ অর্গানাইজেশন যারা বা 5-6 বছর ধরে নাগাদ যারা কাজ করে আসছে, অনেক অনেক সংখ্যক না, কিন্তু খুবই কম সংখ্যক মানসিক স্বাস্থ্য সংস্থান দেখছি আমরা যে কাজ করছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যারাই কাজ করছে না কেন, নতুন প্রজন্মের এখানের উপস্থিতিটা খুবই কম। তো মশাল নিয়ে আমরা 1-2টা দেখছি, নট টু মাচ। আর যারা 6-7 বছর ধরে আছে এই সেক্টরটাতে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে যে জিনিসটা দেখা যায় যে ইনোভেশনের যে অভাব। তারা খুব গতানুগতিকভাবে পুরাতন দিনের যেভাবে আমরা কাজ করতাম সেভাবে করে যাচ্ছে, যেটা আমাদের নতুন প্রজন্মকে কিন্তু ইনফ্লুয়েন্স করে না, বা নতুন প্রজন্ম সেইভাবে হেল্পটা নিতে চাচ্ছে না বা আসছে না। সো এটা একটা বিষয়। বাট আগে থেকে মানে উই নিড টু অ্যাপ্রিসিয়েট ইট, ভেরি মাচ নিডেড, যে আমরা অনেক এগিয়ে এসেছি, অনেক এগিয়ে এসেছি। আমাদের এখন নতুন করে ফান্ডিং দেওয়া হচ্ছে, ফান্ডিং বাড়ছে এই সেক্টরে। বিভিন্ন অর্গানাইজেশন যারা প্রথম থেকে আছে তাদেরও দেখা যাচ্ছে যে তারা বড় ফান্ডিং নিয়ে আসছে এই সেক্টরে। সো উইথ অল অফ দ্যাট আমরা বলতে পারি যে আমরা সামনে আগাচ্ছি। কিন্তু যদি আমরা দেখি তাহলে ইনোভেশনের একটা বিশাল ঘাটতি আছে, যে নতুনভাবে চিন্তা করার একটা ঘাটতি আছে, যে আমাদের নতুন প্রজন্মের জন্য স্পেশালি যদি আমরা বলি। আচ্ছা, এখানে এই যে ঘাটতির কথাটি বললেন, আপনার দৃষ্টিতে সবচেয়ে যদি আমি বলি যে ইনোভেশনের যে জায়গাটি যেটা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে পারে, আমরা জানি যে তাদের এখন সামাজিক ইন্টারাকশন যেটা, মিথস্ক্রিয়া যেটা, সেটার জায়গা পরিবর্তন হয়েছে। এখন প্রচুর অনলাইনে সময় কাটাচ্ছে ছেলেমেয়েরা। এই সব কিছুকে বিবেচনা করে আমরা আসলে কোন জায়গাটায় যদি কাজ করি তাহলে তাদেরকে সম্পৃক্ত করাটা সহজ হবে, তাদেরকে বেশি পরিমাণে আমরা সহযোগিতা করতে পারবো বলে মনে হয়? আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্য জগতে যারা আমরা এক্সপার্টরা আছে যারা, তাদের সংখ্যা বাড়তে হবে এবং নতুন প্রজন্মের এই জায়গাতে নতুন প্রজন্মকে অ্যাক্সেস তৈরি করে দিতে হবে। যখন আমাদের এই প্রজন্মটাই বুঝতে শিখবে যে মানসিক স্বাস্থ্য কাকে বলে, বা এই পড়ালেখা করা সাইকোলজি মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা করাটা যখন তাদের বাড়বে, তখন আমার মনে হয় যে তারা নিজেরাই, নতুন প্রজন্ম নিজেই হচ্ছে বিভিন্ন ইনোভেশন নিয়ে আসবে। যে আচ্ছা, এই সেক্টরটাতে টেক এখনো ইউজ হয়নি, বা এই সেক্টরটাতে এখনো আমরা মানে সব ওয়ান ক্লিকের মধ্যে নিয়ে আসবো, সেই জিনিসটা আমরা এখনো করছি না। একটা মিথ আছে আমাদের সবার মধ্যে, ইভেন বাবা মার মধ্যেও, যে যখন আমরা মনোবিদ নিয়ে পড়তে চাই, বাচ্চারা যখন পড়তে চায় মনোবিজ্ঞান নিয়ে, তখন দেখা যায় বলা হয় যে এখানে কোনো ফিউচার নেই, বা এটা পড়ে কি হবে। তো এই মিথটার জায়গাতে আমাদের মানে ঠিক করতে হবে, আমাদের এই জায়গাটা সংশোধন করতে হবে, যে মেন্টাল হেলথ সেক্টর এখন সবচেয়ে বেশি লুক্রেটিভ একটা সেক্টর। আমাদের মেন্টাল হেলথ এক্সপার্ট যারা আছেন, কাউন্সিলর যারা আছেন, সাইকিয়াট্রিস্ট যারা আছেন, তারা ইভেন বিজনেস মেজর শেষ করে যে আমরা জব সেক্টরের কথা বলি, তাদের থেকে বেশি কমফোর্টেবল লাইফ লিড করতে পারছে। সো এই জিনিসটা থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের আরও জানা জরুরি এই সেক্টরটা নিয়ে। সো এটা একটা। আর নতুন প্রজন্মের যদি ওদেরকে নিয়ে যদি কাজ করার কথা বলি, আমাদের যারা এক্সপার্টরা এখন আছেন তাদের আরও রিসার্চ ওরিয়েন্টেড, বা তারা আরও আপগ্রেডেড হওয়া, তাদের আরও প্রপারলি করা, যদি আমি বলি যে তারা যদি তাদের জায়গা থেকে এসে যদি নতুন প্রজন্মকে আরও বুঝতে সক্ষম হয়, তাদের কাছে যদি আরো পৌঁছাতে পারেন। কিন্তু জেনারেশন গ্যাপের একটা বিষয় আছে, একটা বিশাল বড় বিষয়। আমাদের যারা এক্সপার্ট তারা, আমি ধরে নিচ্ছি যে 45 বা অ্যারাউন্ড 50 ইয়ার্স এরকম একটা সময় আছেন, কিন্তু আমাদের প্রজন্ম যারা সমস্যা ফেস করছে তারা কিন্তু 18 থেকে 20, এই যে প্রায় 20-25 বছরের একটি গ্যাপ, সেটি কিভাবে আমরা আরও বেশি ইনোভেশন দ্বারা মোকাবেলা করতে পারি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়ে আমি আশা করি যে আজকের আলোচনার পরে কিছু না কিছু পরিবর্তনের সূচনা হবে, এবং আপনারাও যাতে আরও বেশি সুযোগ পান এই দিকে কাজ করার, সেটি নিশ্চয়ই আজকের আলোচনার সূত্র ধরে আমরা আশা করব যে কিছু একটা ঘটবে এই সেক্টরে। আর এই প্রসঙ্গে আসি যে মশাল ফাউন্ডেশন 2019-এ আপনারা প্রতিষ্ঠা করলেন, 2020-এ কাজ করছেন, এবং 2021-এ এসে আপনারা ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন এই মশাল ফাউন্ডেশন নিয়ে কাজ করার জন্য। এটি কিন্তু একটি অভিনব অ্যাচিভমেন্ট, অর্জন, কারণ এত অল্প সময়ে কাজ করে এরকম একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি পুরস্কার পাওয়া, এটি অত্যন্ত গৌরবের একটি বিষয়। কিভাবে বিষয়টি ঘটল?
আচ্ছা, I will be very very candid or very honest with the public. I always like to be that way. So এই যে আমাদের যে অ্যাওয়ার্ডের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এখন আমরা দেখছি যে আরও নতুন মানুষ বিভিন্ন ইন্ডাস্ট্রি ইনভেস্ট করছে অ্যাওয়ার্ডসে। হ্যাঁ, সো কিছু অ্যাওয়ার্ড যেটা আছে নতুন করে হচ্ছে নতুন প্রজন্মের জন্য, তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য এই সেক্টরে। কিছু অ্যাওয়ার্ড আছে যেটা যেমন ডায়না অ্যাওয়ার্ড অনেক অনেক বছর ধরে আছে, আমাদের রয়্যাল ফ্যামিলির একদম থেকে অ্যাওয়ার্ডটা আসছে। সো এই পুরা জিনিসটা যে অ্যাওয়ার্ডের যে একটা বিষয়, এটা আসলে আমার মনে হয় যে এখন রিসেন্টলি আমাদের যখন এন্টারপ্রেনার সেক্টর নিয়ে আমরা বলি বা যখন আমাদের এই যে কাজ করার ইয়াটা বলি, আমার সাথে সেদিন কিছু তরুণ প্রজন্মের অনেক কয়টা বাচ্চা কাচ্চাদের সাথে আমার এরকম ওরিয়েন্টেশন থাকে প্রতি সপ্তাহে একটা করে, 50 জন 30 জন এরকম বাচ্চারা। সো ওরা আমার সাথে ডাইরেক্টলি কথা বলে। সো ওইখানে আমার অনেক প্রশ্নই আসে যে আপু কিভাবে পেলে, বা এটা 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 কিভাবে অ্যাচিভ করা যায়। তো একটাই কথা, সেটা হচ্ছে যে এই যে অ্যাওয়ার্ড যেটা বা ফান্ডিং বা রেকগনিশন, এই জিনিসটা ইজ আ বাই প্রোডাক্ট অফ ইয়োর হার্ড ওয়ার্ক, ইজ আ বাই প্রোডাক্ট। এটা আসবে যদি তুমি তোমার নিজের সাথে ট্রু থাকো। সো যেটা হওয়া যাবে না যে মোটিভেশনটা অ্যাওয়ার্ড থাকা যাবে না, বা মোটিভেশনটা থাকা যাবে না যে আমি অ্যাওয়ার্ডটা পাবো দেখে আমি কাজ করছি। সো ডায়না অ্যাওয়ার্ডটাই এরকম একটা এর অংশ ছিল যে আমি আসলে জানতাম না যে ডায়না অ্যাওয়ার্ডটা আসছে। তো আমার একজন সুপিরিয়র, আমার খুব আমি করি যাদেরকে এই সেক্টরে যারা আছে অনেক বছর ধরে, তারা আমাকে নমিনেট করলো। নমিনেট করার পরে তারপরে আমি জানতে পারলাম লাস্ট জুন জুলাইয়ের দিকে যে অ্যাওয়ার্ডটা আসছে আর কি আমাদের এদিকে। সো সেদিন মনে হলো যে মানে সবসময় ছোটোবেলা থেকে এরকম একটা ছিল যে যুদ্ধ করে যাচ্ছি যুদ্ধ চলতেই থাকবে, একটা পাহাড় ঠেলে সামনে এগিয়ে গেলাম আর একটা পাহাড় সামনে আসছে। তো ডায়না ওয়াজ একটা ফুল স্টপ ওইখানে, যে একটা রেকগনিশন, যে একটা 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 প্রেইজ যে না তুমি ভালো করেছো বা তোমরা ভালো করছো। সো এই জিনিসটা একটা অত্যন্ত উৎসাহর একটা বিষয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা, এই অ্যাওয়ার্ডটা আমাকে অনেক কিছু রিয়েলাইজ করতে বাধ্য করে আর কি, যে এই যে রেকগনিশন দিয়ে আমরা কি করছি বা আমরা কতটুকু আসলে ট্রু টু আওয়ার সেলফ। এটা তো দায়িত্বও বাড়িয়ে দেয়, একটি পুরস্কার কিন্তু দায়িত্বও বাড়িয়ে দেয়, আমাকে আরও ভালো করতে হবে, আরও কন্ট্রিবিউশন করতে হবে সেই বিষয়টির। সো আমি অবশ্যই এটাই বলবো যে আমি যেদিন এই যে যারা আমরা প্রোটেস্ট করি বা করি, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, ওই মানুষটা হওয়াটা জরুরি। ওই যে বিশ্বাসটা, যে যেদিন আমি বিশ্বাস করেছি যে না আমি এই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করব, যেদিন আমি বিশ্বাস করেছি যে এই জগৎটাতে আলো আসা জরুরি, সেই বিশ্বাসটাতে মানে পিছনে ফিরে সেই বিশ্বাসটাতে অমর থাকাটা খুবই জরুরি, সেই বিশ্বাসটাতে আটকে থাকাটা জরুরি। কিন্তু অ্যাওয়ার্ড আর রেকগনিশনটার কারণে এটা সবসময় এটা অবভিয়াসলি একটা মোটিভেশন, কিন্তু ইট শুড নট বি দ্য কোর মোটিভেশন। সো ডেফিনেটলি ডায়না অ্যাওয়ার্ড ওয়াজ আ ব্রিলিয়েন্ট স্টেপ আপ ফর মশাল, বাট আমার মনে হয় এটা একটা স্টেপিং স্টোন ফর দিস সেক্টর, বিকজ আমি প্রথম ছিলাম যে মেন্টাল হেলথ সেক্টরে ডায়না অ্যাওয়ার্ড পেয়েছি। সো এটা যাতে না হয় যে আমিই প্রথম, এরকম যাতে হয় যে আমরা এই রেকগনিশনটা সামনে এগিয়ে নিয়ে যাই আরও বেশি, এই সেক্টরটার রেকগনিশনটা। জি, অনেক ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আসবো এবং আমি খুবই অভিনন্দন জানাই আপনাকে। আপনি যে কথাটি বলেছেন যে পুরস্কার আসলে উদ্দেশ্য না, গোল হচ্ছে আমার কাজটি করে যাওয়া, এবং পুরস্কার তখন ফলো করবে আমার কাজ যখন ভালোভাবে মানুষকে উপকার করবে সেই সময়টায়। আপনাকে আবারও অভিনন্দন, এবং মশালকে বিশেষ করে অভিনন্দন জানাই যে আপনারা অতি অল্প সময়ে এই কন্ট্রিবিউশন করেছেন এবং সেটা এত বড় একটি আন্তর্জাতিক রিকগনিশন পেয়েছে। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, এসে আবার আলাপচারিতায় যোগ দেব। সুপ্রিয় দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের সময় হলো আরেকটি বিরতির। আমরা কথা বলছি তারুণ্যের ভাবনায় মানসিক স্বাস্থ্য বিষয়ে। আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি তারুণ্যের ভাবনায় মানসিক স্বাস্থ্য নিয়ে।
মোমো, আপনি মশাল নিয়ে কথা বলছেন। মশাল ফাউন্ডেশন প্রায় 2 বছর ধরে কাজ করছে বাংলাদেশে। এতদিন ধরে আপনারা আসলে কোন কোন সেক্টরে কাজ করেছেন এবং বিশেষ কি কি অর্জন আপনারা পেয়েছেন এ পর্যন্ত, যেটা আপনাদেরকে উৎসাহিত করছে এই কাজটাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য? মশাল যেদিন থেকে শুরু হয়, একদম ফেব্রুয়ারি 2027, সেদিনই আমরা স্টুডেন্টদের, প্যারেন্টসদের নিয়ে প্যারেন্টিং স্টাইল আর সুইসাইডাল আইডিয়েশন নিয়ে কথা বলে কিন্তু যাত্রাটা শুরু করি। তো বলে না মন্দের ভালো, এরকম মশাল এরকম একটা মন্দের ভালো, যে যখন মশাল শুরু হলো তখনই হচ্ছে প্যান্ডামিকটা হিট করলো আমাদেরকে। আর প্যান্ডামিকটা হিট করার সাথে সাথে আমরা আমাদের হঠাৎ করে মানসিক স্বাস্থ্যের নিডটা আমাদের মধ্যে বেড়ে গেল, যে আমরা মানসিক স্বাস্থ্য সেবার যে নিডটা সেটা বেড়ে গেল। মশালে যেটা আমরা করলাম, যে পিলারগুলা, একদম প্রাইম পিলারগুলা হচ্ছে, একটা হচ্ছে আমাদের বাবা মার সাথে সন্তানের যে আন্ডারস্ট্যান্ডিংটা, পরিবারের যে ফ্যামিলি কাউন্সেলিং যখন আমরা বলছি সেটা, স্কুলে যে স্টুডেন্ট অ্যান্ড টিচার রিলেশনশিপ বিল্ডিং, এটা একটা। আর তারপরে আমরা যখন বলছি যে বাচ্চাদের পার্সোনালিটির মধ্যে যে ডেভেলপমেন্টটা, সেটা। আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান হচ্ছে প্রোভাইডিং সার্ভিস এমন একটা ভাবে যেটা হচ্ছে সবার কাছে অ্যাক্সেসিবল হবে আর সবার সামর্থ্যের মধ্যে থাকবে, এবং এই সার্ভিসটা হচ্ছে এফেক্টিভ হবে মোস্ট ইম্পর্টেন্টলি। সো আমরা অনেক জায়গাতেই দেখি যে অনেক মেন্টাল হেলথ অর্গানাইজেশন যে সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করছে, এফেক্টিভ হয়ে ওঠে না। তরুণ প্রজন্মকে স্যাটিসফাই করা বা তাদেরকে সেই চিকিৎসাটা দেওয়াটা কিন্তু ডিফিকাল্ট একটা টাস্ক। সো তখন মশাল একটা ইন্টারন্যাশনালি আমরা যেইভাবে মেন্টাল হেলথ অর্গানাইজেশন চলে সেই স্ট্রাকচার নিয়ে হচ্ছে আমরা শুরু করলাম। সো আজ পর্যন্ত আমরা 700-র উপরে মানুষকে মেন্টাল হেলথ কাউন্সেলিং দিয়ে এসেছি এই 1 বছর কয়েক মাসের মধ্যে। সো এটা একটা চলছে। আমাদের চিন্তা ছিল যে আমরা প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে গিয়ে সেমিনার্স, ওয়েবিনার্স করে হিট করা শুরু করবো, বিকজ স্টুডেন্টদেরকে দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। কিন্তু প্যান্ডামিকের কারণে যেহেতু এটা সম্ভব হয়ে ওঠেনি, সেটা আমাদের একটা ফিউচার গোল থেকেই যাচ্ছে। আর যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমরা ইনোভেটিভ কিছু সোশ্যাল মিডিয়ার থ্রুতে, যে আমাদের যেহেতু নতুন প্রজন্মের একটা ইউথ ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা করছি আমরা, এরকম কিছু ইনোভেটিভ আইডিয়া আমরা তুলে নিয়ে এসেছি। যেমন ডায়না অ্যাওয়ার্ডের কিছু মাস আগেই আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করি প্রজন্মের জন্য। তো এই ক্যাম্পেইনটাতে আমরা এমন প্রোডাক্ট তৈরি করি যে প্রোডাক্টটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবে। আমাদের কথা বলতে হবে না, মানসিক স্বাস্থ্য নিয়ে প্রোডাক্টটাই কথা বলছে। সে ফর এক্সাম্পল আমি এই কোটটা পরে আছি, কোটের মধ্যেই একটা কিছু লেখা যেটা মেবি মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, এই কথাটাই লেখা। এই প্রোডাক্টটা যখন আপনি কিনবেন, ওই টাকাটা চলে যাবে আমাদের অরফেনদের মেন্টাল হেলথ ট্রিটমেন্টে। এভাবে হচ্ছে আমরা একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসি। তারপরে যেটা হয় যে আমরা বিভিন্ন দেশের প্রফেসরসরা, বিভিন্ন দেশের যে মেন্টাল হেলথ যে সেক্টর, সবার আমরা প্যানেল ডিসকাশনস এগুলো হচ্ছে অ্যারেঞ্জ করছি। তারপর আমাদের নিউ জেনারেশন যে অন্টারপ্রেনারশিপের মধ্যে যে মেন্টাল হেলথটা কতভাবে জড়িত, সেইটা তাদেরকে বোঝানোর জন্য আমরা একটা ইয়ারলি একটা প্রোগ্রাম নিয়ে এসেছি, ইউথ ফর দ্য ওয়ার্ল্ড। সো ওখানের মধ্যে দেখা যায় যে নতুন প্রজন্ম ওরা পার্টিসিপেট করে, ওরা আইডিয়া জেনারেট করে। সো প্রথম দিন ওরা অন্টারপ্রেনারদের সাথে বসে, উদ্যোক্তাদের সাথে বসে, এখনকার যারা ভালো করছে সেক্টরে তাদের সাথে। সেকেন্ড দিন ওরা বসছে হচ্ছে মেন্টাল হেলথ এক্সপার্টদের সাথে, যে এই যে এত কিছু ইনোভেট করে এই সেক্টরে কাজ করে মানসিকভাবে সুস্থ কিভাবে থাকবে তুমি, অ্যানালিটিক্যাল ডিসিশন কিভাবে মেক করবে, কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করবে, ডিসিশন মেকিং কিভাবে হবে। সো এই বিষয়গুলো অল রিলেটেড টু মেন্টাল হেলথ। সো ওই জিনিসগুলো। তারপর সার্ভিস তো চলেই যাচ্ছে। আর এখন যেটা আমরা মুভিং ফরওয়ার্ড, যেটা আমরা চাচ্ছি যে কর্পোরেট সেক্টরে যাতে আমরা একটা সার্ভিসের ব্যবস্থা নিয়ে আসতে পারি, যেখানে আমাদের কর্পোরেট সেক্টরসরা যাতে প্রোডাক্টিভিটি লেভেল, মোটিভেশন লেভেল, এই বার্ন আউট থেকে বের হয়ে আরও বেটার কাজ করতে পারে। আর আমাদের কিছু সামনে কোলাবোরেশন আছে যেটা আমরা দেখব অবশ্যই। আর অবশ্যই স্কুল, ইউনিভার্সিটি ইজ সামথিং যেটা আমি নিজে পার্সোনালি মশাল থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। অনেক ধন্যবাদ। খুব চমৎকার কিছু পরিকল্পনা, ইতিমধ্যে আপনারা অনেক কিছু অর্জন করেছেন এবং সামনের পরিকল্পনাগুলো জেনে খুব ভালো লাগলো। আমরা যদি আপনার ব্যক্তিগত জায়গাটায় আসি, যে ব্যক্তিগতভাবে আপনি কি দেখেন যে এখন থেকে সামনের যে সময়টা আছে, এখানে নিজেকে আপনি কিভাবে প্রস্তুত করতে চান যাতে এই সেক্টরে আরও ঘনিষ্ঠভাবে আপনি কন্ট্রিবিউট করতে পারেন? আমাদের একটা জিনিস যেটা হয় যে আমরা যখন একটা লেভেলে পৌঁছে যাই,
এই যে প্রেজ, এই যে দিস কমফর্ট, হয় আমরা খুব কমফোর্টেবল হয়ে যাই। এটা আসলে আমি হতে চাই না। মানে আই নেভার ওয়ান্ট টু বি কমফোর্টেবল। ইভেন আমার যারা মেন্টরসরা আছে তারা আমাকে এটা শিখিয়েছে যে নেভার বি কমফোর্টেবল, অলওয়েজ স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। আর প্রোগ্রেসিভ লার্নিং যেটাকে আমরা বলি, যে সময়ের সাথে শেখা, লার্নিংয়ের তো কোনো শেষ নেই। সো সেটাই চেষ্টা করে যাব যে আমি চাচ্ছি, এখন যেহেতু আমার এ লেভেল শেষ হলো, সাইকোলজি ওয়াজ ওয়ান অফ দ্য মেইন সাবজেক্ট আমার এ লেভেলসে, এখন আমি চাবো যে আইদার ইউনাইটেড স্টেটসে বা ইউনাইটেড স্টেটস আমি যতটুকু জানি যে ওরা আরও বেটার স্কলারশিপ ব্যবস্থা করবে আমাদের জন্য, আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। আর যদি সেটাও না হয় তাহলে আমাদের দেশে যতটুকু সম্ভব, আমি হচ্ছে সাইকোলজি নিয়েই পড়তে ইচ্ছুক, আগ্রহী। আর এইটার পরে আন্ডারগ্র্যাডের পরে আমি চাবো যে আমি প্র্যাকটিস করতে চাই না, মানে সাইকোলজি এজ প্র্যাকটিশনার হিসেবে আমি নিজেকে সেভাবে দেখি না। আমার মনে হয় যে অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে জানাটা খুব জরুরি, রিসার্চের সাথে নিজেকে আপগ্রেড রাখাটা খুব জরুরি। সো সেই জায়গা থেকে আর কি আরও বেশি ইনফরমেশন আমার প্রয়োজন যদি আমি এই সেক্টরে আরও ভালো করতে চাই। সো ওইভাবেই নিজেকে দেখতে চাই। মশাল অবশ্যই আমার প্রথম বর্ন, আমি বলবো যে it took away everything from me. বলে না যে ভিতর থেকে I actually feel like a mother, যে আমি একটা মা। এটা হচ্ছে আমার প্রথম বর্ন। সো মশাল ইজ দ্য প্ল্যাটফর্ম যেটা দিয়ে আমি চাচ্ছি যে ভবিষ্যতে আরও বেশি ইনোভেটিভ আইডিয়াস আমার থেকে যাতে এই সেক্টরে আমি দিতে পারি। জি, অনেক ধন্যবাদ। এবং আমি আশা করব যে আপনি যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়েছেন সেটি সফল হবে। এখানে আরেকটি প্রশ্নে আসি, যে কাজটি আপনি করছেন এটি কিন্তু নিজেকেও সবসময় এই কাজটি করার জন্য উদ্দীপিত রাখা এবং এনকারেজ রাখা, এটাও কিন্তু একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের বিষয়। মশাল ফাউন্ডেশনের কাজ করতে গিয়ে আপনি অনেকের সাথে ইন্টারাকশন করেছেন, বললেন যে প্রায় 700-র মতো মানুষকে আপনারা এই পর্যন্ত সহযোগিতা করেছেন, কাউন্সেলিং করেছেন। এমন কোনো গল্প আছে যেটা আপনাকে এই কাজগুলো করার জন্য আলাদা করে উদ্দীপিত করে, মনে হয় যে না এটি একটি গল্প, এই সাকসেস স্টোরি আমাকে বলছে যে এই কাজটি চালিয়ে যাও, সেরকম কিছু আছে কিনা? মশাল থেকে যারা সার্ভিস নেয়, আমাদের এখন মান্থলি আমাদের 100+ ক্লায়েন্টস, এরকম 100+ আমরা হচ্ছে সহযোগিতা করছি সবাইকে। সো এখান থেকে আমাদের ফিডব্যাক ফর্মটা আসে, রিভিউ। আমরা সবসময় চেষ্টা করি যে আরও কিভাবে বেটার করা যায়, আরও কিভাবে আমাদের এই যে মানুষগুলোকে সহযোগিতা করছি তাদের সন্তুষ্টির জায়গাটা আরও কিভাবে আরও পরিধি বাড়ানো যায়। সো এই রিভিউ ফর্মটা হচ্ছে আমি যখন প্রতি মাসে নিয়ে বসি, সেই দিনটা আমার পুরা মাসের বেস্ট দিন। ডায়না অ্যাওয়ার্ড, কোনো অ্যাওয়ার্ড আমাকে এই শান্তি কখনো দিবে না যে এই মানুষগুলো যখন বলে যে আমি বিছনা থেকে উঠতে পারছিলাম না, আমি আমার ছেলের সাথে দেখা করতে পারছিলাম না, কিন্তু আপনাদের কারণে আমি এখন উঠে আমার ছেলের সাথে খেলতে পারছি, আমি এখন আবার সুস্থ জীবনে ব্যাক করেছি, বা আমার ফ্যামিলির সাথে এখন আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, বা আমার স্পাউসের সাথে আমার এখন আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়েছে। সো ওই জায়গাটা আই থিঙ্ক একটা উদ্যোক্তার সবচেয়ে সন্তুষ্টির জায়গা। সো এই জিনিসটা অনেক অনেক বড় একটা ইন্সপিরেশন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর আমি যেদিন থেকে মশাল শুরু করি, ফেব্রুয়ারি 7, 2020, সেই দিন আমি মনে করলাম যে আমি সাইন করে আমার নিজেকে দিয়ে দিয়েছি এই সেক্টরটাতে, যে আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দিস সেক্টর। এমনভাবে ডেডিকেট করা যে আমার থেকে বেশি সেক্টরটা জরুরি, আমি সেই জিনিসটাকে প্রায়োরিটাইজ করি ওইভাবে। সো ওইভাবেই কাজ করে যাওয়া, যে একটা বিগ পিকচার আছে সামনে, একটা বিশাল পিকচার যেটা আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়ে আমাদের এই সেক্টরটা এমন একটা পর্যায়ে পৌঁছিয়েছে যেখানে বাবা মার সম্পর্কের কারণে বাচ্চার মেন্টাল হেলথে ঘাটতি দেয় না, যেখানে স্কুল কলেজে ফেইলিং একটা লাস্ট অপশন না, যেখানে আমাদের একটা সোসাইটি, এমন একটা সোসাইটি যেখানে আমরা সবাইকে গ্রহণ করে নেই, অ্যাকসেপ্ট করে নেই। সেই বিগ পিকচারটা ওইটা যখন চোখ বন্ধ করে মাথায় আসে তখন আর কোনো কিছু না, অ্যাবসলিউটলি নট। সো দ্যাটস দ্য বিগেস্ট মোটিভেশন অ্যাকচুয়ালি। আচ্ছা, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি এই ইতিবাচক দিকটি আমাদের সামনে তুলে ধরলেন, এবং আমরা সবাই আশা করব যে আপনি যে স্বপ্ন নিয়ে আগাচ্ছেন সেই স্বপ্নটি একদিন বাস্তবায়িত হবে, এবং
বাংলাদেশ মানসিক স্বাস্থ্যের যে জায়গাটায় পিছিয়ে আছে যত্নের জায়গায় এবং সেবা প্রদানের জায়গায় বা শুধু এই বিষয়ে অ্যাওয়ারনেস বা সচেতনতার জায়গায় সেখানে একটি নতুন মাত্রা যোগ হবে। আমরা এই শুধু শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্যের জায়গাটাও একটি ভালো জায়গায় পৌঁছব। আপনাকে আবারও আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনার সংগঠনটি আরও বড় হোক এবং আপনার ব্যক্তিগত স্বপ্ন সফল হোক, এটি আমাদের সবার প্রত্যাশা। ভালো থাকবেন তাহলে। Thank you so much. Thank you so much for having me. And I had a wonderful time discussing and everything. And this is, this is what we want to do for our younger generation. So thank you, Channel 24, for giving the platform. Thank you. ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আমরা এর মাধ্যমেই শেষ করছি আজকের সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম তারুণ্যের ভাবনায় মানসিক স্বাস্থ্য নিয়ে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সম্পূর্ণ সুস্থতা আমাদের শরীর এবং মন উভয়ের উপরে নির্ভরশীল। আমরা কেবল শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে না, আমাদের মানসিক সুস্থতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে এবং সেই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটি আজকের আলোচনায় উঠে এসেছে। আমি এবং আমরা সবাই ব্যক্তিগত এবং সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক দিক থেকে সব জায়গা থেকে আমরা চেষ্টা করব যাতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের যে গুরুত্ব সেটি সঠিকভাবে অনুধাবন করা হয় এবং এ বিষয়ক সেবা আরও বেশি প্রসারিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি।